মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ইংল্যান্ড প্রথম ওয়ানডের টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। টিকিট পাইতেছি না, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এটা পুলিশের বড় ধরনের ব্যর্থতা। গাজীপুর থেকে আসছি, কালকে বিকাল 5টা বাজে 4-5 বার লাইন ভেঙে আবার বেরিয়েছি, এখন আবার ঢুকেছি। অনেক কষ্ট করে 2টা টিকিট কিনেছি ভাই, এত কষ্ট করে এখন 3টা টিকিট পেয়েছি, অনেক কষ্ট না সাধনার সাথে। কিছুক্ষণের মধ্যেই ইংলিশদের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ঢাক ঢোল আর শঙ্খের ধ্বনিতে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। হবিগঞ্জের মাধবপুরে পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন, 3টি বগি লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র, বাড়ছে নিরাপত্তার ঝুঁকি, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, জয়পুরহাটে ইউপি সদস্য গ্রেপ্তার, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। এবং শক্তিশালী হারিকেন ম্যাথুর আঘাতে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে 340। ফ্লোরিডার দিকে ধেয়ে আসায় রাজ্যে জরুরি অবস্থা জারি। দর্শক, এরই মধ্যে আমরা খবর পেয়ে গেছি বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হয়ে গেছে এবং বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। তো এই মুহূর্তে আমরা আরো কিছু খবরাখবর জেনে নিচ্ছি। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচকে সামনে রেখে ম্যাচের দিন টিকিট বিক্রির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ফলে গতকাল রাত থেকেই টিকিট প্রত্যাশীরা ভিড় করতে শুরু করেন ইনডোর স্টেডিয়ামের বাইরে বিসিবি নির্ধারিত টিকিট বুথের সামনে। এখনো সেই বুথের সামনে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাঝে মাঝে তাদের লাঠি চার্জ করতেও দেখা গেছে। সকাল থেকেই বেশ কয়েকবার দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে দর্শক সমর্থকদের। টিকিটের সংখ্যা অপ্রতুল হওয়ায় টাইগার ভক্তদের মাঝে রয়েছে নানা অভিযোগ। আগের দিন রাত থেকেই টাইগার সমর্থকরা বুথের সামনে ভিড় করলেও আজ সকাল 10টা থেকে টিকিট বিক্রি শুরু হয় বিসিবি নির্ধারিত বুথ থেকে। আজকে লাইনের থেকে 3-4 বার বের হয়েছি, পরে লাঠি চার্জও খেয়েছি আমাদের ভুলের কারণে, কিছু পাবলিকের ভুলের কারণে। ঠিক আছে, পরে আমরা এত কষ্ট করে এখন 3টা টিকিট পেয়েছি। অনেকবার মাইর খেয়ে, লাঠি খেয়ে, পানি খেয়ে 4-5 বার লাইন ভেঙে আবার বেরিয়েছি, এখন আবার ঢুকেছি। অনেক কষ্ট করে 2টা টিকিট কিনেছি ভাই। টিকিট পাইতেছি না, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এটা পুলিশের বড় ধরনের ব্যর্থতা। ঘরের মাঠে টানা 6 সিরিজ জয় কিংবা ইংল্যান্ডের বিপক্ষে শেষ 4 ম্যাচে 3টিতে জয় পেলেও এই ম্যাচে নিজেদের ফেভারিট ভাবছে না বাংলাদেশ, বরং ইংলিশ অলরাউন্ডারদের সমীহ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা টাইগার অধিনায়ক মাশরাফির। অন্যদিকে কন্ডিশন ও উইকেট চ্যালেঞ্জিং বলেই স্বাগতিকদের এগিয়ে রাখছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। গেল বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটে রচিত হয় অবিস্মরণীয় লোকগাথা। প্রতিপক্ষ ইংল্যান্ড মানেই যেন টাইগারদের উৎসবের উপলক্ষ। 1.5 বছর পর আবারও ক্রিকেটের কুলিন দেশটির মুখোমুখি মাশরাফির দল। গেল 2 বছর বাঘের ডেরায় এসে সিরিজ জিতে ফিরতে পারেনি বিশ্বের কোনো দলই। তারপরও অবশ্য ফেভারিট তকমা যোগ করে বাড়তি চাপ নিতে চান না মাশরাফি। তাদের অনেক ম্যাচ উইনিং প্লেয়ারও আছে, যদি ম্যান টু ম্যান ধরেন তাদের 100 ম্যাচ উইনার অনেক আছে। তো অবভিয়াসলি ফেভারিট বলা খুব কঠিন। আমি মনে করি যে ভালো কম্পিটিশন হবে এবং আমরা এটার জন্য প্রস্তুত। শক্তির জায়গাগুলো চিন্তা করছি যে আমরা কোথায় কি করলে ভালো হবে। তো খারাপ দিন ভালো দিন আসতে পারে, কিন্তু আমরা পজিটিভলি ভাবছি। ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে মাঠে অনুশীলনের সুযোগ না হলেও ইনডোরে ব্যাটে ধার দিয়েছেন মুশফিক সাব্বিররা।
প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির সুবাদে একাদশে ফিরছেন ইমরুল। দারুণ এক মাইলফলক স্পর্শের অপেক্ষায় তামিম। আর 69 রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে পূর্ণ করবেন 5000 রান। নিজ দলের প্রতি আছে পূর্ণ আস্থা। টাইগার দলপতিকে ভাবাচ্ছে প্রতিপক্ষের অলরাউন্ডাররা। আমাদের প্লেয়াররা খুব ভালো করছে এবং ইভেন যারা রিজার্ভে আছে রিসেন্ট ফর্মের দিকে তাকান, আমি মনে করি ওয়ানডের ওয়ান অফ দ্য বেস্ট টিমের সাথে আমরা এখন খেলতে যাচ্ছি। 8, 9, 10 এরাও খুব ভালো ব্যাটিং করে, বোলিংও ভালো, ব্যাটিং স্ট্রেংথ অনেক ভালো। বাংলাদেশে পা রাখার পর থেকে ইংল্যান্ডের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কন্ডিশন। তবে প্রস্তুতি ম্যাচে 300-র বেশি রান তাড়া করে সেই লড়াইয়ে অনেকটাই জিতেছে ইংলিশরা। মুখে না বললেও টাইগারদের বিপক্ষে গেল 2 বিশ্বকাপে হারের হতাশা মুছে ফেলতে চাইছেন ইংলিশ অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে গেল 2 বিশ্বকাপে হারলেও তা এখন অতীত। আমাদের দলটা দারুণ, হোম কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত, তাই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জেরই হবে। প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো না করলেও প্রথম ওয়ানডেতে অভিষেক প্রায় নিশ্চিত দারুণ ঘরোয়া মৌসুম পার করা ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত অস্ট্রেলিয়া না পারলেও বাংলাদেশের সামনে সুযোগ টানা 7ম হোম সিরিজ জয়ের। মাঠ ও মাঠের বাইরে নানা কারণে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে উত্তেজনার রেণু ছড়িয়ে প্রতিশ্রুতি মিলছে আগুনের লড়াইয়ের। তবে বাঘসিংহের এই লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। গ্যাসের অবৈধ সংযোগ এবং চাপ বাড়াতে শিল্প সংযোগে অননুমোদিত যন্ত্রের ব্যবহারের কারণে মারাত্মক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে হুঁশিয়ারি করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, অবিলম্বে এসব অনিয়ম বন্ধ না হলে টঙ্গীর টাম্পাকো কারখানার মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় আইনের যথাযথ প্রয়োগ করতে তৃতীয় পক্ষকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওমর ফারুকের রিপোর্ট। মূল সরবরাহ লাইন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত গ্যাসের অবৈধ পাইপলাইন টানা হয়েছিল। সংযোগ দেয়া হয়েছিল 50টির মতো ঘরে। বছর দেড়েক পর তিতাস সংযোগ বিচ্ছিন্ন করছে বটে, তবে এরই মধ্যে লাখ 6 টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তিতাস বলছে, অবৈধ এসব গ্যাস সংযোগের সবচেয়ে বড় ঝুঁকি নিরাপত্তায়। নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হয়েছে, কোনো স্কিল্ড অপারেটর দিয়ে না। এটা জনজীবনের জন্য যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। আর এই অবৈধ লাইনগুলোর কারণে বৈধ গ্রাহক যারা নিয়মিত বিল দিচ্ছে তারাও কিন্তু গ্যাস পাচ্ছে না। ফায়ার হইতে পারে বা লিকেজ হয়ে বড় ধরনের দুর্ঘটনা, বাসাবাড়ি পুড়ে যেতে পারে, জানমালের ক্ষতি হতে পারে। গত 10 আগস্ট টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানায় আগুন লেগে 38 জন পুড়ে মারা যান। প্রাণঘাতী এই অগ্নিকাণ্ডের পেছনে গ্যাসের সরবরাহ লাইনে কারখানা কর্তৃপক্ষের অবৈধ হস্তক্ষেপের দায় থাকতে পারে বলে সন্দেহ করছে তিতাস। তারা বলছে, টাম্পাকো বেশি প্রেসারে গ্যাস টেনে নিতে যন্ত্র স্থাপন করেছিল। টাম্পাকোতে 10 পাউন্ডে গ্যাস সরবরাহ করছে, 50 পাউন্ড থেকে 10 পাউন্ড। কিন্তু এই লাইনটা আমরা 50 পাউন্ডে টেস্ট করছি। কিন্তু 50 পাউন্ড যদি আমার লাইনটা ইনটেক থাকতো তাহলে এই দুর্ঘটনা করতো না। কিন্তু উনি যেহেতু এডিশনাল সংযোজন করছেন, তাতে এই সংযোজনের কারণে কিন্তু ওটা কোন মাপের পাইপ দিচ্ছেন বা নিশ্চয়ই নিম্নমানের পাইপ, এটা হয়তো কোনো প্রেশার টেস্ট করেননি বা অনেক কিছু করা হয়নি। আমার মনে হচ্ছে যে এটা কারণে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। জ্বালানি প্রযুক্তিবিদের সন্দেহ, দেশের অনেক গ্যাস ভিত্তিক শিল্প কারখানায় একই রকম অনিয়ম হচ্ছে। আর তাই বিদ্যমান আইন বাস্তবায়ন করতে গ্যাসের ভোক্তা বা বিক্রেতা নয়, বরং তৃতীয় কোনো পক্ষকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শুধুমাত্র এই ফ্যাক্টরিতে না, ঢাকা শহরের বিভিন্ন অংশে এবং দেশের বিভিন্ন অংশে গ্যাস ব্যবহার করে যতগুলি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেক্ষেত্রে এখন ইমিডিয়েটলি এই ধরনের ঘটনা যাতে না ঘটে একটা হাই লেভেল কমিটি করে সার্ভে করা উচিত এবং এইগুলি রিমুভ করে ফেলানো উচিত এবং ভবিষ্যতেও যাতে না হয় সেই জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদি ফেইলিয়ার হয়, ক্যাথোলিক প্রোটেকশন করতে হবে। ফেলিয়ার না হলে গ্যাস লাইন কিন্তু ফেটে যাবে এবং গ্যাস কিন্তু নির্দিষ্ট পরিমাণ গ্যাস নির্দিষ্ট পরিমাণ এয়ারের সাথে মিক্সড হয়ে গেলে এক্সপ্লোসিভ মিক্সচার হয়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সারা দেশের সরবরাহ লাইনগুলোও সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেহেতু অবৈধ লাইন আছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সাভারে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র। গত 10 মাসে অন্তত 20,000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও এখনো ধরাছোঁয়ার বাইরে চক্রগুলো। গ্রাহকরা বলছেন, 1 থেকে 2 লাখ টাকার বিনিময়ে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। এই অবস্থায় বিশেষজ্ঞরা গ্যাস কোম্পানি কর্মকর্তাদের দায়ী করলেও তিতাস কর্তৃপক্ষের দাবি তাদের কেউ সম্পৃক্ত নন। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্যাস এখন নেন, আমরা এটা বৈধ করে দিব, কিন্তু আমাদের বৈধ করে দেয় নাই আর টাকা রিটার্ন দেয় নাই। শুধু এই মানুষটিই নন, ধার দেনা করে অগ্রিম টাকা জমা দিয়ে গ্যাস সংযোগ নেয় সাভার উপজেলার হাজার হাজার মানুষ। কিন্তু অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস সরবরাহের অপরাধে কয়েক গ্রাহককে জরিমানা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বিশেষ অভিযানে।
ভুক্তভোগীদের অভিযোগ, এসব সংযোগ বৈধ করার কথা বলে গ্রাহক প্রতি 1 থেকে 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছে তিতাস গ্যাস কোম্পানির অসাধু ঠিকাদার নিয়ন্ত্রিত একাধিক চক্র। তারা বলতেছেন আমরা অবৈধ কোনো গ্যাস দেব না, আমরা সরাসরি মন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, কাগজপত্র নিয়ে এসেছি, এটা এখন আপনারা টাকা পয়সা দিতে পারেন। 70,000 টাকা নেওয়ার পরে তেনে মনে হয় যে 2 মাস কি 3 মাস আমরা জ্বালাইছি। এই লাইন বৈধ হয়ে যাবো গা, এখনো বৈধ হইতেছে না আর অবৈধ হয়ে উঠাই দিতেছে, এগুলা আমাদেরকে লস হইতেছে না। এদিকে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যা বেড়ে যাওয়ায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ার অভিযোগ বৈধ ব্যবহারকারীদের। গ্যাস থাকে না, ভাত চাইলে ভাত হয় না, ভাত বলো খায় না, চুলাই যে রান্নার নাকি তাহলে গ্যাসের দরকারটা কি আছে বাবা? বৈধ গ্যাস ঠিক মতো পাচ্ছে না, এই জন্য আমাদের বাড়ির যে ভাড়াটি আছে অনেক বাসায় ভাড়া হচ্ছে না। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন অসাধু চক্রটির সঙ্গে গ্যাস কোম্পানির কর্মকর্তারা জড়িত থাকায় অভিযানের পরও কোনো লাভ হচ্ছে না। তবে নিজেদের সাফাই গাইলেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। অফিসের উপর উঠাই যায়, আবার দেখা যাবে যদি ওই যারা ইউজার তারা যদি আবার ওদেরকে ইনফ্লুয়েন্স করে, যারা অবৈধ সিন্ডিকেটারে ইনফ্লুয়েন্স করে, তারা আবার টাকা পয়সাতে বসায় নেয়। যত অবৈধ সংযোগ আছে সবগুলো কিন্তু বিচ্ছিন্ন করছেন না, কিছু করছেন, যেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে সেগুলো আবার অল্প সময়ের মধ্যে আবার সংযোগ পেয়ে যাচ্ছে। গ্যাস যারা বৈধভাবে ব্যবস্থাপনা করেন, তার মানে এখানে যদি তিতাস গ্যাস আমাদের ক্ষেত্রে, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক ব্যতীত কিভাবে অবৈধ সংযোগ সম্ভব? তিতাস গ্যাস কোম্পানির তথ্য মতে গত 10 মাসে উপজেলার ধামসোনা, ইয়াপুর, আশুলিয়া, আমিনবাজার সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 20,000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও 50,000 মিটারেরও বেশি নিম্নমানের পাইপ জব্দ করা হয়েছে। সময় সংবাদ, সাভার। বেলগাছের নিচে ধূপ ধুনো আর ভক্তি মন্ত্র দিয়ে সংকল্প। দেবী দুর্গাকে মর্তে বরণ করে নিতে সকাল থেকেই শুরু হয়েছে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে দেশের হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার 5 দিনের উৎসব শুরু হলো। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করা হয়েছে। এসব পরিচিত শব্দ আর ব্যঞ্জনা এই জনপদে বরাবরই জানান দেয় দেবী দুর্গার আগমনকে। সকাল 8:23 থেকে 31 মিনিটের মধ্যে ছিল মহাষষ্ঠীর লগ্ন। পুরোহিত মন্ত্রের মাধ্যমে মহামায়াকে জানাচ্ছেন আমন্ত্রণ, আর ভক্তরা মনে প্রাণে বরণ করে নিচ্ছেন প্রাণের দেবীকে। পুরাণ মতে নানা আচারের মধ্য দিয়ে এদিন দেবী দুর্গাকে সংকল্প করে প্রণীতি জানান ভক্তরা। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় করেন নানা প্রার্থনা। দুর্গাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে। শরৎকালে সবসময় আমাদের দুর্গাপূজাটা হয়ে থাকে, তো শরতের যে নীল আকাশ, তারপর দেবীর আগমন, দুটো মিলে খুবই সুন্দর। এটা হচ্ছে তার আগের দিনে মাকে আবাহন জানানো বা নিমন্ত্রণ করা হয়, আর ষষ্ঠীতে মাকে বরণ করে নেওয়া হয়। আমরা মায়ের শক্তির আরাধনা করছি। মা কখনো শান্ত, কখনো লাস্যময়ী, কখনো রুদ্রমূর্তি। এক এক সময় মায়ের এক এক সময় এক এক মূর্তির দরকার হয় সমাজটাকে ঠিক মতো প্রতিপালন করার জন্য। মা ষষ্ঠীর একটা কৃপা সন্তানদের মঙ্গলের জন্য, সব এই জন্যই করতাম বা ঘুরতাম, কিন্তু এখন সেটা আমরা আর পেরে উঠি না শহরের ব্যস্ততার কারণে, এবং মন্দিরে থাকা মানেই হলো যে এখানে আনন্দ। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লাপক্ষে দুর্গতি নাশিনীকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়। হিমালয়ের কৈলাসের শিবালয় থেকে পিতৃভূমে 4 সন্তানকে নিয়ে আসেন মহামায়া। এবার তিনি আসছেন ঘোড়ায় চড়ে। তোমার শক্তি হয়ে সকল দেবতাদের শক্তি তোমার শক্তিতে অর্পণ করে এই শারদীয় দুর্গোৎসব করে রাবণ বধ করবে, তথা সমস্ত অশুভ শক্তি ধ্বংস করে শুভ শক্তি উদয় করে। প্রতিটি মণ্ডপে মণ্ডপে দেবীর যে আরাধনা চলছে তা নিয়ে সন্তুষ্ট হিন্দু সম্প্রদায়ের নেতারা। সমকালীন অনেকগুলো দুর্ঘটনার পরও বাংলাদেশ সরকার বা আমাদের সাংগঠনিকভাবে যে তৎপরতা আমরা নিয়েছি, তাতে পরিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায় এবং দেশের আপামর জনগণ, অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারা আশ্বস্ত। এদিকে আবারও পূজায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আমাদের সাদা পোশাকের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবো, পাশাপাশি নজরদারি থাকবে সাদা পোশাকে। আমাদের পেট্রোল কাজ করবে, আমাদের বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, হেলিকপ্টার স্ট্যান্ড বাই থাকবে। পুরাণ মতে মহিষাসুরের মতো অশুভ শক্তির কাছে পরাজিত হন দেবতারাও। তখন অন্যায়ের বিরুদ্ধে দেবতাদের ক্রোধ আর তেজের সমন্বয়ে আবির্ভাব হয় এক মহাশক্তি, যিনি বধ করেন মহিষাসুরকে, দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন দেবালয়। তিনি দেবী দুর্গা। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
দুর্গাপূজার খবর জানাতে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। ফাহমিদা, কাজল, দেবীর আরাধনা, মন্ত্রপাঠ, ঢাকঢোলের শব্দ এবং ভক্তদের উপস্থিতি সব মিলিয়ে কিন্তু জমজমাট হয়ে গেছে এই বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ির ষষ্ঠী পূজার যে আয়োজন। যদিও 10:53-তে লগ্ন শেষ হয়েছে, কিন্তু তারপরেও যে আয়োজন তাকে চলছে এবং এর মধ্যে কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি এই পূজা মণ্ডপগুলোর উদ্বোধন করেছেন। আমরা এখন একটু কথা বলবো তার সঙ্গে। আপনি একটু বলবেন যে আপনি এখানে এসে যে উদ্বোধন করেছেন এবং আসলে কেমন দেখছেন এত বড় আয়োজন, এ বিষয়ে আপনার আসলে? এই যে হাকিমপুরের শিকদার বাড়ির এই আয়োজন, এটা সম্পর্কে আমি আগে শুনেছি, পত্রিকাও পড়েছি, কিন্তু কোনোদিন আসা হয়নি। এবার প্রথম এলাম। প্রথমে এসে আমি যেটা বলতে পারি যে এক কথায় যে আমি স্তম্ভিত, বিস্মিত এবং আনন্দিত। আমি এত বড় আয়োজন আমি কলকাতাতেও দেখিনি। আমি কলকাতায় এই পুজো উপলক্ষে আমি 2 বার গেছি শুধু পূজা দেখার জন্যে। সেখানে পুজোর বৈচিত্র্য আছে অনেক ধরনের, কিন্তু এত বিশালত্ব এবং এত ধরনের কাজ এটা আমি কখনো দেখিনি। কারণ এর মধ্যে শুধু এই দুর্গাপূজার যে মূল বিষয়টি ছাড়াও মহাভারত এবং রামায়ণের অসংখ্য ঘটনা এর মধ্যে কিন্তু উঠে এসেছে, বা হিন্দু ধর্মের যে আদি গ্রন্থ তার যে কাহিনীগুলো সেগুলো এখানে উঠে এসেছে। এবং এই কাজগুলো একদিকে করেছে যারা ট্রেডিশনাল আর্টিস্ট, যারা এই কাজগুলো বংশ পরম্পরায় করছেন, তারা যেমন একদিকে করেছেন, অন্যদিকে বাইরে যে হর পার্বতী দেখছি সেটি আবার চারুকলায় শিক্ষিত শিল্পীরা তারা করেছেন। ফলে দুটোর একটা চমৎকার সমন্বয় হয়েছে। সব কিছু মিলে জিনিসটি অসাধারণ। আরেকটি জিনিস এখানে যেটি আমি লক্ষ্য করলাম, খুব আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম, যে পূজার আয়োজনের পাশাপাশি এখানে 3 জন মহান মানুষের প্রতিকৃতি আছে। একজন কবি জসিমউদ্দিনের, আরেকজন কবি সুকান্তের, আরেকজন মহাবিজ্ঞানী আইনস্টাইনের। এই যে বড় মানুষগুলোকে তুলে নিয়ে আসা একটা এই বড় উপলক্ষে, এটিও কিন্তু আমাদের নতুন প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। তারা তো আগ্রহী হয়ে জিজ্ঞেস করবে যে এই মানুষগুলো কে, তো সেইভাবে তারাও কিন্তু একটি শিক্ষা পাচ্ছে। ফলে এখানে আনন্দের সঙ্গে একটা শেখার বিষয় যুক্ত হয়েছে। আর শিকদার বাড়ির লিটন শিকদার, তার সঙ্গে এবারই আমার প্রথম পরিচয়, কিন্তু প্রথম পরিচয় হওয়ার পরে আমার মনে হচ্ছে যে আসলে তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। এবং আমি বিশ্বাস করি যে তার সঙ্গে এবং তার স্ত্রী পাশে দণ্ডায়মান, তার পরিবারের সঙ্গে যে আমার সম্পর্কটি হলো এটি নিশ্চয়ই স্থায়ী হবে। এবং আমি খুবই আনন্দিত হয়েছি আজকে এখানে এসে। এবং এই উপলক্ষে আমি এই পূজা মণ্ডপে যারা উপস্থিত তাদের প্রত্যেককে আমি এই পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। এই পূজা আনন্দময় হোক এবং সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক। দর্শক, আপনারা দেখছিলেন যে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলছিলেন যে এত বড় পূজার মাধ্যমে আসলে শুধু এই এলাকার নয়, ধর্মীয় সম্প্রীতির যে একটি মেলবন্ধন তৈরি হচ্ছে সেটিও কিন্তু একটি আলোচ্য বিষয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকালে ষষ্ঠী পূজার যে আয়োজন এখানে ছিল, যেহেতু সেই বিষয়ে আমাদের এখানে যদি একটু বলতে চাই যে সকালে কিন্তু ষষ্ঠাদি কল্পারম্ভ, অর্থাৎ পূজা হবে সেই সংকল্প কিন্তু প্রথমে করা হয় এবং তারপরে দেবীর বোধন, অর্থাৎ অকালে দেবীকে জাগানো হচ্ছে, এই কারণে দেবীর বোধন করা হয় এবং তারপরে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস, এর পরবর্তীতে ঘট বিসর্জনের মাধ্যমে কিন্তু ষষ্ঠী পূজার যে মূল আনুষ্ঠানিকতা তা শেষ হয়েছে। কিন্তু দিন যত বাড়ছে তত কিন্তু এখানে ভক্তদের উপস্থিতি তত বাড়ছে এবং সেই সঙ্গে সমাজের এখানকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারাও কিন্তু এখানে আসছেন। দর্শক, হাকিমপুরের শিকদার বাড়ির দুর্গাপূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। কাজল। দর্শক, বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি থেকে পূজা মণ্ডপের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ফাহমিদা মৌটুসী। দুপুরের সময় আরো থাকছে। সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার খাদিজার অবস্থা এখনও সংকটাপন্ন। আজ সন্ধ্যায় শেষ হচ্ছে অস্ত্রোপচারের 72 ঘণ্টা। হবিগঞ্জের মাধবপুরে পারাবত ট্রেনের ইঞ্জিনে লাগা আগুন প্রায় 1 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
তবে আগুন লাগার সময় ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 10টার দিকে উপজেলার নোয়াপাড়া স্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি নোয়াপাড়া স্টেশনে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ঢাকা সিলেট রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইতিমধ্যে সিলেটের কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে জানিয়েছেন সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আতাউর রহমান। ইঞ্জিন লাইনচ্যুত, হ্যাঁ দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার খাদিজা বেগমের অস্ত্রোপচারের পর চিকিৎসকদের বেঁধে দেয়া 72 ঘন্টা শেষ হতে যাচ্ছে আজ সন্ধ্যায়। আনুষ্ঠানিকভাবে আজ জানা যেতে পারে খাদিজার সর্বশেষ পরিস্থিতি। শারীরিক অবস্থার সংকটাপন্ন হওয়ায় অস্ত্রোপচার শেষে এখনও খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদিকে গতকালই বিদেশ থেকে দেশে মেয়ের কাছে এসে পৌঁছেছেন বাবা মাসুক মিয়া এবং বড় ভাই শাহিন আহমেদ। এই মুহূর্তে রাজধানী স্কয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। খাদিজার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, খাদিজাকে যেখানে রাখা হয়েছে স্কয়ার হাসপাতালে, সেই হাসপাতালের সামনে অবস্থান করছি। আসলে আমরা তেমন কোনো আসলে আপডেট বলতে গেলে দুপুর নাগাদ আসলে 12টা সাড়ে 12টা নাগাদ খাদিজার যে ভাই সে এসেছিলেন, এসে আমাদের সঙ্গে এখানে কথা বলেছেন। তো তিনি যেটা বলেছিলেন যে আসলে অবস্থা আগের মতোই, আসলে মানে উন্নতি হয়েছে, খুব অবনতি হয়নি এবং তবে খুব বেশি উন্নতি হয়েছে সেটাও বলা যাবে না তার অবস্থার। তবে খাদিজার ভাই যেটি বলেছে যে তারা ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, ডাক্তার এখনো তাদের আশ্বস্ত করেছেন যে আরো দেখতে হবে। এবং তবে আমরা যেটা বারবারই বলছিলাম যে 72 ঘন্টার সময় তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছিল সেই বিষয়টি। তো আমরা আসলে স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে ডাক্তাররা তেমন কিছু না বললেও, আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও আসলে আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি যে হয়তোবা তার যে এই নিবিড় পর্যবেক্ষণের যে সময়টা 72 ঘন্টা এবং পরে আরো বাড়ানো হয়েছিল, এই সময়টা আসলে আরো বাড়ানো হতে পারে এবং এই আরো 2-1 দিন হয়তোবা তাকে এই নিবিড় পর্যবেক্ষণে রাখা হতে পারে। এবং সেক্ষেত্রে মূল যে বিষয়টি থাকছে যে খাদিজার যে এখন যে অবস্থা, আমরা ডাক্তারের সঙ্গে ফোনে যখন কথা বলছি তিনি বলছেন যে এখনো আশা ছেড়ে দেওয়ার মতো কোনো হয়নি, এখনো আশা করার মতো অবস্থায় আছে, এখনো তারা বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখছে। এবং খাদিজার পরিবারের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে তারা আসলে দেশবাসীর কাছে খাদিজার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি আসলে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক গণমাধ্যমে যে খাদিজাকে নিয়ে বিভিন্ন ধরনের তার মৃত্যুর গুজব বা বিভিন্ন খবর উঠছে, সেগুলো আসলে এই ধরনের অপপ্রচার বন্ধেরও তারা আসলে সবার কাছে আহ্বান জানিয়েছেন এবং মূল কথা আসলে তারা দোয়া চেয়েছেন। এবং এছাড়া স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে আমরা যেটা প্রথমে শুনেছিলাম যে আজকে বিকেলে হয়তো বা আনুষ্ঠানিকভাবে কিছু একটা জানানো হবে, কিন্তু এখনো সম্ভবত আজকে কিছু না জানানো হলো। কালকে আমি যতদূর জানতে পেরেছি কালকে 12টা নাগাদ হয়তো তারা আনুষ্ঠানিকভাবে একটি খাদিজার সবশেষ অবস্থা সম্পর্কে সবাইকে অবহিত করবে। তো এই ছিল স্কয়ার হাসপাতাল থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন এবং দেখছিলেন, রাজধানী স্কয়ার হাসপাতাল থেকে খাদিজার সবশেষ শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। দ্রুত বিচার আদালতে খাদিজার ওপর হামলাকারীর বিচার হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, অপরাধীর পরিচয় কোনো দলের নয়। এ সময় পশুত্বের বিরুদ্ধে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। আমাদের মানবিক মূল্যবোধকে জাগাতে হবে। এই যে আমরা অমানবিক আচরণ করি,
একটি মেয়েকে নির্মমভাবে একটা ছেলে কুপিয়ে রাস্তার মধ্যে কুপিয়ে আহত করছে, মারছে, অথচ আমরা কেউ এগিয়ে যাই না, ভিডিও চিত্র করি। এই যে মানসিকতা আমরা দেখলাম ওই সিলেটে রাজব নামে একটি ছেলের উপর নির্যাতন হয়েছে, যে বিচারটা হয়েছে, অযথা মিথ্যা কথা না বলে বিচারহীনতার জন্য তা হচ্ছে। এই সমস্ত বর্তমান সরকার বিচার করছে, এটা স্বীকার করুন। অপরাধীর পরিচয় কোনো দলের না, অপরাধ যে করে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় হতেই হবে এবং তার বিচার হবে, এই নীতিতে আমরা বিশ্বাস করি। খাদিজার উপর হামলার ঘটনায় মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের নয়, ছাত্রলীগের মূল্যবোধে ঘাটতি রয়েছে। তিনি বলেন, এই ঘটনায় দলীয় প্রধান হিসেবে জাতির কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে, তিনি গতকাল পার্লামেন্টে এটা উপলব্ধি করেছেন যে দেশের মানুষের মূল্যবোধের অভাব হচ্ছে। কিন্তু তিনি বললেন না যে আমার সোনার সন্তানরা এত বড় পৈশাচিক হয়ে গেছে, তার জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই। প্রধানমন্ত্রী আজকে অনৈতিকভাবে ক্ষমতায় আছেন, তার যারা ফলোয়ার তারা কি নৈতিকতার তাদের শিক্ষা হবে। অতএব তার প্রধানমন্ত্রীর উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির কাছে বলা যে আমার ছাত্রলীগের সোনার ছেলেরা নষ্ট হয়ে গিয়েছে, তাদের মূল্যবোধের অভাব হয়েছে, জনগণের মূল্যবোধের অভাব হয় নাই। দুপুরের সময় আরো থাকছে শরৎকে বরণ করে নিতে ছায়ানটের আয়োজনে রাজধানীর চারুকলার বকুলতলায় উৎসব, নাচ গানে মুগ্ধ দর্শক। আসন্ন জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে বিভক্ত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সম্মেলন উপলক্ষে উপদপ্তর কমিটির বৈঠকে একথা বলেন তারা। এ সময় নেতারা দাবি করেন, বিএনপির ব্যর্থতার জন্য তাদের রাজনৈতিক পতন ঘটেছে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলকে নিঃশেষ করার নীতিতে বিশ্বাসী না। বিএনপি নিঃশেষ হয়ে যাচ্ছে তাদের ভুল রাজনীতির কারণে, তাদের ব্যর্থতার কারণে, তাদের সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আস্তে আস্তে তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে কাউকে নিঃশেষ করার দরকার নেই। আমাদের পার্টিতে সম্মেলন সামনে রেখে কারোর সাথে কারো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমাদের এখানে কেউ প্রার্থীও নয়, কেউ প্রতিদ্বন্দ্বীও। 35 বছর ধরে যিনি এই দলটার নেতৃত্ব দিচ্ছেন, তিনি ভালো করে জানেন কোথায় কাকে তিনি দায়িত্ব দেবেন। তার উপরে আমাদের নেত্রীর উপর আমাদের শতবার আস্থা রয়েছে। রাজধানী সহ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 2016-2017 শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষাটি দেশের 37টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শুরু হয় পরীক্ষায় অংশ নেয় 90,426 জন শিক্ষার্থী। নির্দেশনা অনুযায়ী সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বাইরে রেখে সকাল 9টা থেকে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে প্রশ্নপত্র কয়েকবারের তুলনায় সহজ হয়েছে বলে জানান তারা। এদিকে পরীক্ষার্থীদের বিড়ম্বনা না বাড়াতে কেন্দ্রে না প্রবেশ করেই তাদের শুভেচ্ছা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় মেডিকেল শিক্ষার মান নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান মন্ত্রী। প্রশ্ন মোটামুটি সহজই হয়েছে, খুব বেশি কঠিন হয় না। বইয়ের টপিক থেকেই প্রায় সব প্রশ্ন আসছে। গত বছর যতটা সহজ হয়েছিল এবার মানে একটু তার চেয়ে একটু টাফ। প্রস্তুতি ভালো ছিল, যার কারণে পরীক্ষাটা ভালো হয়েছে এবং ভিতরে সম্পূর্ণ সুষ্ঠুভাবে পরীক্ষাটা হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এখানে পরীক্ষাটি হচ্ছে এবং আপনারা নিজে দেখছেন নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে সারা বাংলাদেশেই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। মেডিকেলের শিক্ষার মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি নাই, করবো না। মানসম্পন্ন পরীক্ষা হিসাবে যারা মেধায় এগিয়ে থাকবে তারা নিশ্চয়ই ভালো মেডিকেল কলেজগুলো ভর্তি হতে পারবে। নাচ গান আর বাদ্যের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ছায়ানটের আয়োজনে স্বাগত জানানো হলো শুভ্রতার ঋতু শরৎকে। কাশফুলের নরম ছোঁয়ার মতো হৃদয় ছোঁয়ানো সেই আয়োজনে নাগরিকই ব্যস্ত মানুষ যেন ফিরে গিয়েছিল সোদামাটির গন্ধে।
আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শরৎ প্রভাতে, হে মাতা বঙ্গ শ্যামল অঙ্গ ঝরিছে অনল শোভাতে। বর্ষার পর আসা শুভ্রতার ঋতু শরৎকে এভাবেই যুগে যুগে স্বাগত জানিয়েছেন বাংলার কবি, সাহিত্যিক, লেখক ও বোদ্ধারা। তাই শরৎকে স্বাগত জানিয়ে চারুকলার বকুলতলায় এই আয়োজন। আসলে শরৎকাল আসলে আমাদের যেমন খুব ভালো লাগে। আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়া লুকোচুরির খেলায় সে রবীন্দ্রনাথের কথা দিয়ে অনুভব করে যে রৌদ্র ছায়ার যে কি মজা। নবান্ন আসার আনন্দের এই শরতে তাই নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর শরতে কাশফুলের মায়াবী ছোঁয়া। ইটকাট পাথরের এই শহরেও মানুষের অন্তরে তাই ভাসছে শরতের হাওয়া। মাটি, জল, কাদা, বৃষ্টি সব মিলে যে আমাদের জীবন, এই গানের ভেতর দিয়ে, অনুষ্ঠানের ভেতর দিয়ে উপলব্ধি করি। সোনারঙা সূর্যের আলোয় শিশির পড়া ঘাস আর মাঠের ধান ঘরে তুলতে নবান্নের অপেক্ষা। শান্তি, মঙ্গল আর সমৃদ্ধির এই ঋতু নিয়ে তাই কবিগুরু লিখেছেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ শেফালি ফুলের মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটে দরিদ্র পরিবারের মাঝে 10 টাকা কেজি দরে চাল প্রদান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তালিকায় দরিদ্রদের বাদ দিয়ে অনেক বিত্তবান ও তাদের স্বজনদের নাম দিয়েছে জনপ্রতিনিধিরা। এমন অভিযোগে তালিকা প্রস্তুতে সম্পৃক্ত এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা প্রশাসক জানিয়েছেন, চাল বিতরণের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় 10 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করে খাদ্য মন্ত্রণালয়। এর আওতায় জয়পুরহাটেও চাল বিতরণ করায় স্বস্তি ফিরে আসে জয়পুরহাটের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে। তবে চাল বিতরণের কাঠতড়িতে জেলার কয়েকটি ইউনিয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। বঞ্চিতদের দাবি, গরিব অসহায়দের বাদ দিয়ে তালিকায় রাখা হয়েছে অনেক বিত্তবান ও প্রভাবশালীদের নাম। 10 টাকা কেজি চালের কাঠ আমি পাইনি, আমার নাম নিয়ে গেল, পরে কাঠ নিবে গেলাম, যাই কয়দি হলো হয়নি। 10 টাকা কেজি চাল 30 কেজি, সেটা আমার কার্ড দেয়নি। লিস্টটা চূড়ান্ত ঘোষণা হয়। এই চূড়ান্ত ঘোষণা হওয়ার পরে আমরা যখন এখানে বিভিন্নভাবে প্রতিবাদ করি, প্রতিবাদ করার পরেও কোনো হয় না, কোনো পদক্ষেপ নেওয়া হয় না। অবশ্য কার্ড বিতরণের অনিয়মের অভিযোগে ইতিমধ্যে পাঁচবিবি উপজেলার আউলিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধেও। একজন ধনাঢ্য ব্যক্তিকে, আব্দুল মালিক নাম, তার ওয়াইফ শফিনা বেগমের নামে একটা কার্ড করে দেওয়া হয়। আমরা সেটা সত্যতা পাই মন্ত্রী মহোদয়ের সরাসরি নির্দেশে, এবং উনি আমাকে মৌখিক নির্দেশ দান করেন এবং তার প্রেক্ষিতে আমরা তাকে গ্রেফতার করি। সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডের মেম্বারকে আমরা গ্রেফতার করেছি এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান পলাতক আছে। এদিকে অনিয়ম ঠেকাতে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মন্ত্রণালয় পর্যায় থেকেও এই বিষয়টি মনিটরিং করা হচ্ছে এবং আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো প্রকার অনিয়ম যাতে এখানে না হয়, এবং আমরা এখানে সতর্ক অবস্থায় আছি এবং সকল রকমের অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। জেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী 36,282 পরিবারকে প্রতি মাসে 30 কেজি করে বছরে 5 মাস চাল দেয়া হবে। সময় সংবাদ, জয়পুরহাট। শক্তিশালী হারিকেন ম্যাথিউ তাণ্ডবে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে 340 জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসায় রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এর প্রভাবে স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে সেখানে ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে। এর আগে ম্যাথিউর আঘাতে হাইতিতে ধ্বংস হয়ে গেছে দেশটির উপকূলীয় অঞ্চলের অন্তত 30,000 বসতঘর। জরুরি সহায়তার অপেক্ষায় আছে 3.5 লাখ মানুষ। দুর্গতদের সাহায্যে এরই মধ্যে রেড ক্রসের বিশেষ দল মাঠে নেমেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ। টস জিতে এখন ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 9 রান। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। মাত্রই আফগানদের হারিয়ে সে আত্মবিশ্বাস বেড়েছে কয়েক গুণ।
এবার নিজেদের মাঠে টানা 7ম সিরিজ জয়ের হাতছানি মাশরাফির সামনে। ইংল্যান্ডকে হারিয়ে সে মাইল ফলক স্পর্শ করতে চায় টাইগাররা। মিরপুরে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে এখন ব্যাট করতে নেমেছেন জেসন রয় ও জেমস ভিন্স। টাইগার বোলারদের মোকাবেলা করে বেশ দেখে শুনে খেলছেন দুই ওপেনার। এ ম্যাচে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন সৌম্য, তার পরিবর্তে এসেছেন ইমরুল কায়েস। এছাড়াও বাদ পড়েছেন নাসির ও আলামিন। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। টিকিট পাইতেছি না, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এটা পুলিশের বড় ধরনের ব্যর্থতা। এত কষ্ট করে এখন 3টা টিকিট পাইছি, অনেক কষ্ট না সাধনার সাথে। ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ঢাক, ঢোল আর শঙ্খের ধ্বনিতে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। হবিগঞ্জের মাধবপুরে পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন, 3টি বগি লাইনচ্যুত। সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র। বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। এবং খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ। জয়পুরহাটে ইউপি সদস্য গ্রেফতার, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। দর্শক, এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবরতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।